স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 25টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আমি মোট এই এসএকিউ প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তরের 4টি ক্লাস করাবো। প্রতিটা ক্লাসে 25টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করাবো। 4টি ক্লাসে মোট 100টি প্রশ্ন উত্তর তোমাদের কমপ্লিট করাবো, যেখান থেকে তোমরা 100% প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর পরীক্ষায় কমন পাবে। তাহলে আজকে 25টা প্রশ্ন উত্তর তোমরা দেখে নেবে। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে কিছু তোমরা শুনে নাও। যেমন এই যে তোমরা ইএনভিএস সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, এটা কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে, অর্থাৎ আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, অনার্স হোক, এমডিসি কোর্স হোক, প্রত্যেক স্টুডেন্টকে 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। সেখানে 3 ধরনের প্রশ্ন থাকে। প্রথম হচ্ছে এমসিকিউ 10টা 1 নম্বর করে। দ্বিতীয় হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 10টা থাকবে, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 2 নম্বরে। যে প্রশ্নগুলোর অ্যান্সার আজকে ক্লাসে আমি করাতে চলেছি তোমাদের, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর করাতে চলেছি। এই ধরনের প্রশ্ন উত্তর 10টা থাকবে, অর্থাৎ 20 নম্বর এখানে, এবং 4টে তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, সেখানে 20, টোটাল 50 নম্বরের পরীক্ষা। চলো আজকে তোমরা প্রথম ক্লাসটা দেখে নাও। এখানে আমি 25টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো তোমাদের ইউনিট 1। ইউনিট 1 হচ্ছে পরিবেশবিদ্যার পরিচিতি। এখান থেকে প্রথমে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা বলতে কী বোঝো, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ কাকে বলে? পরিবেশবিদ্যা হলো একটি বহুমুখী শাস্ত্র যা পরিবেশের ভৌত, রাসায়নিক, জৈবিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক, পরিবেশগত সমস্যা, মানব জীবনের ওপর তাদের প্রভাব নিয়ে বৈজ্ঞানিক আলোচনা ও সমাধানের পথ নির্দেশ করে। দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, প্রথমেই তোমাদের বলে দিলাম। মিশন লাইফ। মিশন লাইফ বলতে কী বোঝো? ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক প্রবর্তিত মিশন লাইফ হলো একটি বিশ্বজনীন উদ্যোগ, যার লক্ষ্য হলো পরিবেশ বান্ধব জীবনশৈলী গ্রহণ করা এবং অপচয় কমিয়ে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। 3 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কাকে বলে? যে উন্নয়ন প্রক্রিয়ায় বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা ও সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা হয়, তাকে টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলে। আরেকবার দেখে নাও, বলছে যে উন্নয়ন প্রক্রিয়ায় বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সময় ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা ও সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে, ধরো একজন তুমি ধরো আছো এবং পরবর্তীকালে তোমার জেনারেশন ধরো আসছে। এবার তোমার চাহিদা মেটাতে গিয়ে সমস্ত টাকা পয়সা খরচ না করে বা সমস্ত সম্পদ খরচ না করে পরবর্তী প্রজন্মের জন্য যাতে গচ্ছিত রাখা যায়, তাদের সমস্যা না হয়, সেটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। পরের প্রশ্ন আছে ব্রুটল্যান্ড কমিশন রিপোর্ট কি? ব্রুটল্যান্ড কমিশন রিপোর্ট কি? 1987 সালে প্রকাশিত আওয়ার কমন ফিউচার বা ব্রুটল্যান্ড কমিশন রিপোর্টে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখা। নেক্সট, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি ও কবে গৃহীত হয়? রাষ্ট্রপুঞ্জ 2015 সালে মোট 17টি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে, যা 2030 সালের মধ্যে পূরণ করার লক্ষ্য রাখা হয়েছে। এবং এগুলো যেভাবে তোমাদের সাজানো হয়েছে প্রশ্ন উত্তরগুলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরও কিন্তু তোমরা করতে পারছো। কারণ দেখো, কটা গোল অর্থাৎ কটা লক্ষ্য স্থির করা হয়েছিল? 17টি। কত সালের মধ্যে সেটা পূরণ করা হচ্ছে? 2030 সালের মধ্যে পূরণ করার লক্ষ্য রাখা হয়েছে। এগুলো এমসিকিউ টাইপের প্রশ্নতেও থাকে। তারপরে প্রশ্ন আছে পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি বলতে কী বোঝো? পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি
অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি নেচার বলতে কি বোঝো? পরিবেশবিদ্যা কোনো একটি নির্দিষ্ট বিষয় নয়, এটি জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, অর্থনীতি, সমাজবিদ্যা এবং আইন সহ বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গঠিত। তাই এর প্রকৃতিকে বহুমুখী বা মাল্টিডিসিপ্লিনারি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে কম কার্বন জীবনযাত্রা কি, বা প্রশ্নটা তোমাদের আসতে পারে লো কার্বন লাইফস্টাইল কি বা কাকে বলে? দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করে এবং বর্জ্য কমিয়ে কার্বন ডাই অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার পদ্ধতিকে কম কার্বন জীবনযাত্রা বলা হয়। নেক্সট, সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? সামাজিক পরিবেশ মানুষের তৈরি রীতিনীতি, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, ধর্মীয় বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এটি মানুষের আচরণ ও সমাজকে নিয়ন্ত্রণ করে। নেক্সট আছে দেখো, নেক্সট তোমাদের 2 নম্বর ইউনিট অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায় আছে তোমাদের বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র, ইকোলজি আর হচ্ছে ইকোসিস্টেম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এবারে দেখতে থাকো। দেখো, ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন এবং এর অর্থ কি? 1866 সালে আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। আর গ্রিক শব্দ ঐক্য অর্থাৎ বাসস্থান এবং লজস অর্থাৎ জ্ঞান থেকে এটি এসেছে, যার অর্থ হলো জীবের বাসস্থান সম্পর্কিত বিজ্ঞান বা জ্ঞান। বাস্তুতন্ত্র কাকে বলে অর্থাৎ ইকোসিস্টেম কাকে বলে? 1935 সালে বিজ্ঞানী টানসলে এই শব্দটি প্রবর্তন করেন। কোনো নির্দিষ্ট অঞ্চলে সজীব উপাদান এবং জড় উপাদানের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে যে স্বনিয়ন্ত্রিত তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। নেক্সট, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? বাস্তুতন্ত্রের উপাদান দুটি, একটা হচ্ছে জড় উপাদান হচ্ছে মাটি, জল, তাপমাত্রা, আলো এইগুলো, আর হচ্ছে সজীব উপাদান উৎপাদক, খাদক, বিয়োজক, এরা হচ্ছে সজীব উপাদান। নেক্সট আছে খাদ্য শৃঙ্খল মানে ফুড চেইন কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে খাদ্য সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তি প্রবাহের যে ধারাবাহিক শৃঙ্খল গড়ে ওঠে তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাসকে হচ্ছে ফড়িং খায়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে হচ্ছে সাপ খায়। তারপরে খাদ্য জাল বলতে কি বোঝো? খাদ্যজাল বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে মাকড়সার জালের মতো যে জটিল খাদ্য সম্পর্ক তৈরি করে তাকে খাদ্যজাল বা ফুড ওয়েব বলে। এটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। তারপরে লিন্ডেম্যানের 10% সূত্র লেখো। লিন্ডেম্যানের 10% সূত্র লেখো। অ্যান্সারটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলি, স্টার দিয়ে চিহ্নিত করা আছে। 1942 সালে বিজ্ঞানী লিন্ডেম্যান প্রবর্তিত এই সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে পৃথক শক্তির মাত্রা 10% বলছে। আরেকবার দেখো, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির মাত্রা 10% পরবর্তী পুষ্টি স্তরে দেহ গঠনের কাজে লাগে, বাকি 90% বিপাকীয় কার্যে খরচ হয় বা তাপ হিসাবে বেরিয়ে যায়। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ মানে এনার্জি ফ্লো একমুখী কেন? সূর্যের শক্তি উৎপাদক হয়ে খাদকের দিকে প্রবাহিত হয়, কিন্তু সেই শক্তি পুনরায় সূর্য বা পূর্ববর্তী স্তরে ফিরে আসে না। তাপ গতিবিদ্যার সূত্র মেনে এই শক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, তাই শক্তির প্রবাহ সর্বদা একমুখী। নেক্সট, পরিবেশগত পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে? খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে জীবের সংখ্যা, জীবভর বা শক্তির পরিমাণকে ক্রম পর্যায় অনুসারে সাজালে যে পিরামিড আকৃতির নকশা পাওয়া যায় তাকে পরিবেশগত পিরামিড বলে। এবার হচ্ছে ইকোটোন কাকে বলে? দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগস্থল বা মিলন ক্ষেত্রকে ইকোটোন বলে। এই অঞ্চল উভয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায় এবং এখানে জীববৈচিত্র্য বা প্রজাতির সংখ্যা সাধারণত বেশি থাকে। তারপরে বিয়োজক কাদের বলে? যেসব অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, মৃত উদ্ভিদ ও পানির দেহাবশেষের
দেহাবশেষ পচিয়ে বা বিয়োজন ঘটিয়ে জটিল জৈব যৌগের সরল উপাদানে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয় তাদের বিয়োজক বলা হয়। তারপরে ইকোলজিক্যাল সাকসেশন কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোলজিক্যাল সাকসেশন অ্যান্সারটা দেখো, কোনো নির্দিষ্ট স্থানে সময়ের সাথে সাথে এক প্রকার জীব সম্প্রদায়ের পরিবর্তে অন্য উন্নত ও স্থায়ী জীব সম্প্রদায়ের আগমন ও প্রতিষ্ঠার প্রাকৃতিক পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। তারপরে হচ্ছে কিস্টোন প্রজাতি কি, যে প্রজাতি কোনো বাস্তুতন্ত্রের সংখ্যায় কম হলেও সমগ্র বাস্তুতন্ত্রের গঠন ও কাজ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যার বিলুপ্তিতে বাস্তুতন্ত্রটি ধ্বংস হতে পারে তাকে কিস্টোন প্রজাতি বলে, যেমন সুন্দরবনের বাঘ। ঠিক আছে। তারপরে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি, যে খাদ্য শৃঙ্খল পচা বা মৃত জৈব বস্তু থেকে শুরু করে এবং বিয়োজক ও ডেট্রিটাস দ্বারা চালিত হয় তাকে ডেট্রিভোরা দ্বারা চালিত হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। তারপরে বাস্তুতন্ত্রের কার্যগত এককগুলি কি কি, বাস্তুতন্ত্রের কার্যগত এককগুলি হলো শক্তির প্রবাহ, পুষ্টিচক্র, ঠিক আছে, পুষ্টিচক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল, উৎপাদনশীলতা, তারপরে হচ্ছে বিয়োজন বা ডিকম্পোজিশন। তারপরে উৎপাদক কাকে বলে, বাস্তুতন্ত্রে যেসব সজীব উপাদান প্রধানত সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া সূর্যালোক বা রাসায়নিক শক্তি ব্যবহার করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের উৎপাদক বা অটোট্রফ বলা হয়। তারপরে ইউনিট 3 শুরু হচ্ছে। ঠিক আছে, ইউনিট 3 হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তোমাদের টোটাল আমি মোট 100টা আমি এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর রেডি করেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের মধ্যে থেকে। আজকে ক্লাসে তোমাদের আমি 25টা প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং আরও 3টে ক্লাস নেব, তোমাদের 3টে ক্লাস নিয়ে মোট 100টি প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব। এবং তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার আছে, আমাদের 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের এমসিকিউ এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর সহ তোমরা যারা 100% কমনযোগ্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। ঠিক আছে, এবারে দেখো 24 নম্বর প্রশ্ন, পুনর্নবীকরণ সম্পদ কাকে বলে। দেখো, যেসব প্রাকৃতিক সম্পদ, দেখো অ্যান্সারটা, যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রাকৃতিকভাবে পুনরায় তৈরি হতে পারে তাদের পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জল। এবারে পরের প্রশ্ন হচ্ছে, দেখো, অপুনর্নবীকরণ সম্পদ কাকে বলে। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় এবং পুনরায় তৈরি করা সম্ভব নয় বা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে তাদের অপুনর্নবীকরণ সম্পদ বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম। এই 25টা প্রশ্ন তোমাদের আজকে ক্লাসে আলোচনা করলাম। পরের ক্লাসে আমি 26 নম্বর প্রশ্ন থেকে আলোচনা স্টার্ট করব।